নমস্কার, আমি সৃজা। আজকে একটু কথা বলবো অগ্নিমিত্রা পলকে নিয়ে। মানে এ রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পল। তার একটা ফেসবুক পোস্ট নিয়ে, বলা ভালো দুটো ফেসবুক পোস্ট নিয়ে বেশ একটা আলোচনা হচ্ছে। গতকাল থেকে আমি দেখতে পাচ্ছি বেশ একটা ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। কি সেই পোস্ট? সেই পোস্ট হচ্ছে 14 তারিখ, মানে গত 14ই মে উনি বলেছিলেন, ফেসবুকে পোস্ট করেছিলেন যে এ রাজ্যের মহিলারা যা খুশি খাবে, যা ইচ্ছা পড়বে, যখন ইচ্ছা বাড়ি থেকে বেরোবে, যখন ইচ্ছা বাড়িতে ফিরবে, তাদের সমস্ত দায়িত্ব রাজ্য সরকারের। তিনি শুধু পোস্ট করেছিলেন এরকম না, তিনি একটা স্টেটমেন্টও দিয়েছিলেন, বাইটও দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন আসুন একবার শুনি। আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা তারা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে সেই পোশাক পরবেন, আর যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। আমরা শুনলাম অগ্নিমিত্রা পলের বক্তব্য। উনি যেটা বললাম আর কি, উনি বলেছেন যে নারীরা যা খুশি পড়বে, যখন খুশি বেরোবে, সমস্ত দায়িত্ব রাজ্য সরকারের। এবার খুব স্বাভাবিক ব্যাপার, একজন মন্ত্রী যখন একটি স্টেটমেন্ট দেন এবং অন ক্যামেরা সেটা যখন স্টেটমেন্ট দেন, তো তারপরে তার হয়তো অনুগামীরা বা দলের কর্মী সমর্থকরা হতে পারেন, আমি তো বিজেপি দলের কেউ নই, তো আমি জানি না কারা, তো তারা হোর্ডিং লাগিয়েছে গোটা শহর কলকাতা জুড়ে। আর তারপরেই অগ্নিমিত্রা পল তিনি ফেসবুকে 24 তারিখ একটা পোস্ট দিয়েছেন, মানে ঠিক 10 দিন পরে একটা পোস্ট দিয়েছেন যে এই যে পোস্টারগুলো বা এই যে হোর্ডিংগুলো লাগানো হচ্ছে, এটা আমার দলের তরফ থেকে লাগানো হচ্ছে না, যারা এই কাজটা করছে তারা ঠিক করছে না, এবং তাতে নাকি না, মানে এই পোস্টার বা এই হোর্ডিং লাগানোর জন্য নাকি নারীর সম্মান এবং সুরক্ষা বিঘ্নিত হচ্ছে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে একজন নারী কখন কি পড়বেন, কখন কি খাবেন, কোথায় যাবেন, কখন ফিরবেন বাড়ি, এইটা বলার জন্য কি করে নারীর সম্মান বিঘ্নিত হয় এটা আমাদের জানা নেই, কারণ আমরা সাধারণ মানুষ। আর সেই কারণের জন্যই আমাদের এটাকে, মানে আমাদের এটা সাধারণ বুদ্ধিতে আসে না। তাহলে অগ্নিমিত্রা পলের সাধারণ বুদ্ধিতে হঠাৎ করে 10 দিন পর কেন এই ভাবনা চিন্তা এলো? তার কারণ হচ্ছে অগ্নিমিত্রা পল যে দলটা করেন, যে রাজনৈতিক দলটা করেন, সেই দলটার নাম বিজেপি। তারা মনুবাদী মতাদর্শে বিশ্বাসী। ইনফ্যাক্ট 14 তারিখ যখন অগ্নিমিত্রা পল এই স্টেটমেন্ট দিয়েছিলেন, তারপরে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। আপনারা যারা আমার সঙ্গে ফেসবুকে রয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে আমি 14 তারিখেই ওনার ওই পোস্ট দেখেই লিখেছিলাম, হয় অগ্নিমিত্রা পল যে রাজনৈতিক দলটা করেন সেই রাজনৈতিক দলটা সম্পর্কে কিছু জানেন না, আর তা না হলে সবকিছু জেনেও শুধুমাত্র ধান্দাবাজির জন্যই দলটা করেন। তো 24 তারিখ যখন একেবারে একটা উলট পুরাণ দেখছি, তখন আমার মনে হচ্ছে উনি হয়তো সত্যিই ওনার নিজের রাজনৈতিক দলটাকে একেবারেই জানেন না, জানলে এরকম একটা স্টেটমেন্ট নিজে নিজে দিতেন না। তো এই স্টেটমেন্টের মানে 10 দিনের মধ্যে একেবারে 180 ডিগ্রি এই যে ঘুরে যাওয়া, সেটা তো এমনি এমনি হতে পারে না, সেটা তো পিছনে কোনো কারণ থাকতে হবে। হঠাৎ করে উনি বলছেন নারীরা যা খুশি পড়বে, যা খুশি খাবে, আর তারপরেই উনি বলছেন না না এই স্টেটমেন্ট আমি দিইনি বা এইরকম হোর্ডিং আমি লাগাতে বলিনি, এটাতে নারীর সম্মান বিঘ্নিত হচ্ছে। এই দুটো স্টেটমেন্ট 10 দিনের মধ্যে যখন একজন মানুষ দেন, একজন মন্ত্রী দেন, তখন বুঝতে হবে যে এর পিছনে কেউ একজন কলকাঠি নেড়েছে। আর সেই কলকাঠি কে নাড়তে পারে বা কারা নাড়তে পারে সেই সম্পর্কে আমাদের খুব ভালো মতো ধারণা আছে, কারণ আগেই বললাম যে বিজেপি বা আরএসএস বা জনসংঘ বা হিন্দু মহাসভা যাই হোক না কেন, তারা একটা আদ্যন্ত মনুবাদী সংস্কৃতিকে মেনে চলে। তো মনুবাদী সংস্কৃতি অনুযায়ী নারীরা একেবারে ছোট বাচ্চা বয়সে বাবার অধীন, যৌবনকালে স্বামীর অধীন, আর বৃদ্ধ বয়সে ছেলের অধীন। এই নারীদের কোনো নিজস্ব অধিকার থাকতে পারে বলে অন্ততপক্ষে মনুবাদী দর্শনে কেউ বিশ্বাস করে না। মানে অন্ততপক্ষে মনুবাদী দর্শনে যারা বিশ্বাসী তারা এটা মানে না। তারা বিশ্বাস করে নারীরা পাপজনী, নারীরা সবসময় শূদ্র এবং নারীরা ভোগ্য বস্তু। তো খুব স্বাভাবিকভাবেই অগ্নিমিত্রা পল যখন হঠাৎ করেই হাতে ক্ষমতা পেয়ে বা মন্ত্রী হয়েই একটা উইমেন এম্পাওয়ারমেন্টের স্টেটমেন্ট দেন, সেটা শুনে ওনার মাথার উপরে যারা বসে রয়েছে তাদের গা পিত্তি জ্বলে যাবে, এবং ওনাকে যে বেশ খানিকটা টাইট দিয়ে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের থাকা উচিত নয়। আসলে বিজেপি বা তার মাথার উপরে বসে থাকা আরএসএস বা জনসংঘ বা হিন্দু মহাসভা যাই হোক না কেন, এদের এক এক সময় এক এক রকমের নাম, তো এরা একেবারেই আমাদের ভারতবর্ষের যে কালচার, সেই কালচারটার সঙ্গে কখনো একমত হয়নি। তো সেদিনও হয়নি,
আজও ছিল না। আজও তাদের দলের রাজনৈতিক কর্মীরা রীতিমতন মহিলাদের মেয়ে ছেলে বলে কথা বলে এবং মহিলাদের কি করতে হবে, কি পোশাক পরতে হবে সেটার রীতিমতন প্রকাশ্যে নিদান দেয়। সেই ভিডিও আপনারা মাত্র কয়েকদিন আগে দেখেছেন। চলুন আমরা আরো একবার সেই ভিডিওটা একটু দেখি। এখানটায় সন্ধ্যের পরে প্রচুর মেয়ে ছেলে এখানটায় এসে সিগারেট এবং অনেক রকম নোংরামো হয় এখানটায়। আমি পরিষ্কারভাবে আজকে বলে গেলাম যেন কোনো মা বোনেরা এখানটায় ভদ্রভাবে বসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানটায় যদি সিগারেট গাঁজা কাউকে খেতে দেখা হয় তাহলে কিন্তু ব্যবসা এখানটায় ঢুকাতে হবে। যে রাজনৈতিক দলের কর্মীদের প্রকাশ্যে বক্তব্য এইটা, সেই রাজনৈতিক দলের কোনো মন্ত্রী কখনো মহিলাদের উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বললে তার ওপর তলায় যারা বসে রয়েছে তারা যে বেশ খানিকটা টাইট দিয়ে দেবে এবং তাকে বাধ্য করবে একেবারে বিপরীতমুখী একটা স্টেটমেন্ট দিতে, এটা বুঝতে কি কোনো রকেট সায়েন্স লাগে? আমার অন্তত মনে হয় না যে কোনো রকম কোনো রকেট সায়েন্স লাগে। এটা একদম সাধারণ স্বচ্ছ জলের মতন পরিষ্কার। এবং এটাও জলের মতন পরিষ্কার যে অগ্নিমিত্রা পল আসলে এই বিজেপির যে সংস্কৃতি, এই বিজেপির যে ঘরানা, সেটা সত্যি সত্যি একেবারেই উনি জানেন না। জানলে কখনোই এরকম একটা স্টেটমেন্ট নিজে থেকে দিতেন না। কারণ আমরা জানি, যেটা আগেও বললাম, যে বিজেপি মনুবাদী সংস্কৃতিতে বিশ্বাসী এবং তার সঙ্গে ভারতবর্ষের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদকে বিজেপি প্রথম দিন থেকে অস্বীকার করে এসছে এবং এখনো আমরা দেখি যে ভারতবর্ষের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদকে ওরা সবসময় অস্বীকার করে চলেছে। কারণ আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে জয় শ্রীরাম। বিষয়টা হচ্ছে যে গোটা ভারতবর্ষের এই যে বহুত্ববাদী চেতনা বা ফেব্রিকেশন, সেটাকে এরকম একটা জায়গায় এনে একটা জয় শ্রীরামে বাঁধা যায় না। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রাম কোনো ঈশ্বর নয়। অন্ততপক্ষে হিন্দু ধর্মের নিরিখে রাম একটা পৌরাণিক চরিত্র এবং সেই পৌরাণিক চরিত্র এমনই একটা চরিত্র যে পৌরাণিক চরিত্রটা ব্রাহ্মণ্যবাদের কথা শুনে শম্ভুক মুনিকে হত্যা করেছিল, কারণ তিনি নিম্নবর্ণের মানুষ হয়ে শাস্ত্র চর্চা করেছিলেন বলে। এটা পৌরাণিক চরিত্র, এগুলো সব পৌরাণিক চরিত্র। কিন্তু এর থেকে, এই পুরাণ থেকে তৎকালীন সামাজিক সিস্টেমটা সম্পর্কে আমাদের একটা ধারণা আসে। একজন নিম্নবর্ণের মানুষ শুধুমাত্র শাস্ত্র চর্চা করার কারণে শ্রীরামচন্দ্র তার গলা কেটে দিয়েছিলেন। আমরা জানি রামচন্দ্র তার স্ত্রীকে আগুনে ঝাঁপ দিতে বাধ্য করেছিলেন, কেননা প্রজাদের কথা শুনে। তো যে পুরুষ তার স্ত্রীকে আগুনে ঝাঁপ দিতে বাধ্য করেন, আগুনের দিকে ঠেলে দেন, তিনি আর যাই হোক আমাদের এই ভারতবর্ষের আরাধ্য পুরুষ হতে পারেন না। কারণ আমাদের ভারতবর্ষের সংস্কৃতি অনুযায়ী আমাদের এখানে নারীরা পূজিত হন। আমাদের এখানে সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে, জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন লীলাবতী। আমাদের পুরাণ অনুযায়ী উষাকে অনিরুদ্ধ অনুগমন করত, মানে উষার স্বামী অনিরুদ্ধ উষাকে মানে স্ত্রীকে অনুগমন করত। আমাদের আরাধ্য হচ্ছেন শক্তি স্বরূপিণী দেবীরা। সেটা দুর্গা হতে পারেন, সেটা কালী হতে পারেন, সেটা চণ্ডী হতে পারেন। এমনকি আমাদের আরাধ্য মা কালী তিনি নগ্ন, যেখানে বিজেপি কর্মীরা মহিলাদেরকে মেয়ে ছেলে বলে উল্লেখ করে তারা কি পোশাক পরবে সেটা নির্ধারণ করে দিচ্ছে, সেই ভিডিও আপনাদের শোনালাম। সেখানে আমাদের আরাধ্য দেবী হচ্ছেন মা কালী, তিনি নগ্ন। আমাদের এখানে মা সরস্বতীর যে মন্ত্র আমরা পড়ি, মানে দেবী যে পূজিতা হন, সেখানে বলা হচ্ছে কুচযুগ শোভিত মুক্তাহারে। কুচযুগ মানে বক্ষ যুগল, অর্থাৎ মা সরস্বতীর বক্ষ যুগল নিয়ে কথা বলা হয় মন্ত্রোচ্চারণের মাধ্যমে। এই হচ্ছে আমাদের নারী শক্তি, ভারতবর্ষের নারী শক্তি। আর সেটাকেই অস্বীকার করে এই মনুবাদী ব্রাহ্মণ্যবাদী বিজেপি বা আরএসএস এর লোকজন। আর সেটারই এখন ধারক এবং বাহক হিসেবে কাজ করছেন এই অগ্নিমিত্রা পলরা। আমার মনে হয় না অগ্নিমিত্রা পল খুব বেশি রাজনীতির ইতিহাস জানেন। যারা মিনিমাম পড়াশোনা করেছেন, যারা মিনিমাম ভারতবর্ষের ঐতিহ্য এবং বিজেপির রাজনীতি সম্পর্কে অবগত থাকবেন, সেই মহিলা কখনো বিজেপি করবেন না, করতে পারবেন না। কারণ ভারতবর্ষের যে বহুত্ববাদ, ভারতবর্ষের যে নারী শক্তি স্বরূপিণী যেটাকে আমরা বলি, এখনো পর্যন্ত ভারতবর্ষের শ্রেষ্ঠ পুজো আমাদের বাংলায় দুর্গা পুজো। আমরা যদি গোবলয়ে যাই সেখানেও নবরাত্রি, সেখানেও মা দুর্গার পুজো। তো যেখানে ভারতবর্ষের
পুজোই হচ্ছে, যেখানে বাংলার পুজোই হচ্ছে মা দুর্গাকে এবং তারপরে মা কালীকে, সেখানে কি পোশাক পরা হবে সেটাকে ডিসাইড করে দেবে এই মনুবাদীরা। এবং আমরা দেখেছি ভারতবর্ষের যে বহুত্ববাদ সেটাকে প্রথম দিন থেকে অস্বীকার করে আসছে এই ব্রাহ্মণ্যবাদীরা। কারণ আমরা দেখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি মুখে বলেন জয় শ্রীরাম, এদিকে কপালে তিলক কেটে ঢোল বাজান। এই দুটো তো এক জায়গায় আসতে পারে না। কারণ জয় শ্রীরাম, প্রথম কথা হচ্ছে যে আমাদের এই বাংলার রাম নয়, রাম গোবলয়, রাম কোনো ঈশ্বর নয়, রাম একটা পৌরাণিক চরিত্র। এবং এই যে খোল করতাল বাজানোর যে বিষয়টা, সেটা আসলে শ্রী চৈতন্য দেবের। কিন্তু শ্রী চৈতন্য দেব আবার এই শঙ্করাচার্যদের প্রতিষ্ঠিত যে ব্রাহ্মণ্যবাদ এবং মায়াবাদ সেটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। শঙ্করাচার্যরা বলেছেন যে মায়াবাদ মানে তুমি পৃথিবীতে যা দেখছো সবকিছুই মায়া, কোনো কিছুই সত্যি নয়, সব মায়া। শ্রী চৈতন্য দেবী প্রথম এটাকে অপোজ করেছিলেন। তিনি বলেছিলেন যে না, এগুলো মায়া নয়, মায়াবাদকে তিনি অস্বীকার করছেন এবং যা কিছু ঘটছে পৃথিবীতে, যা কিছু ঘটছে তার সমস্ত কিছুর অস্তিত্ব রয়েছে, কোনো কিচ্ছু মায়া নয়। এবং শ্রী চৈতন্য এতটাই আধুনিক পুরুষ ছিলেন ভারতবর্ষের, তিনি এই জাতপাতকে মানে এই ব্রাহ্মণ্যবাদকে একেবারে সমূলে উৎপাটিত করতে চেয়েছিলেন। একেবারে গোড়ায় আঘাত করে বলেছিলেন চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, মানে চণ্ডাল যারা নিম্নবর্ণের মানুষ তারাও দ্বিজ শ্রেষ্ঠ হতে পারেন, মানে ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ হতে পারেন যদি তারা হরিভক্তি পরায়ণ হন। অর্থাৎ শ্রী চৈতন্যদেব এই শঙ্করাচার্যদের প্রতিষ্ঠিত মায়াবাদকে, ব্রাহ্মণ্যবাদকে অস্বীকার করছেন, এদিকে তিনি খোল করতাল বাজাচ্ছেন। আর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একদিকে মুখে বলছেন জয় শ্রীরাম, তিনি আবার এই চৈতন্য প্রবর্তিত যে খোল করতাল, কপালে টিকা এগুলো লাগাচ্ছেন। তো এই ভারতবর্ষের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদকে কখনো একটা ফ্রেমে আনা সম্ভব নয়। তাই বিজেপির যারা নেতা তারা নিজেদের মধ্যেই গোল গোল ঘুরবেন, কারণ তারা কোনোদিনও একটা ফ্রেমে এই বহুত্ববাদকে, এত বড় বিশাল যে দেশের বহুত্ববাদকে, সেটাকে এক ফ্রেমে কখনো আনতে পারবেন না। ওনারা মুখে বলছেন জয় শ্রীরাম, এদিকে ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করছেন। কোন গীতা পাঠ করছেন? না, ভাগবত গীতা। এবার এই ভাগবত গীতা কাদের? বৈষ্ণবদের। ভারতবর্ষে কয়েক হাজার গীতা রয়েছে, হঠাৎ করে কেন শুধুমাত্র বৈষ্ণবদের গীতা আমি পড়বো? আমি কি বৈষ্ণব ধর্মে বিশ্বাস করি? করি না। আর ভারতবর্ষের মূল ভিত্তি হচ্ছে শৈব এবং বৈষ্ণবের কনফ্লিক্ট। প্রথম কথা, মহাভারতের সঙ্গে এই গীতা প্রথমে অ্যাটাচ ছিল না। অনেক পরে গুপ্ত যুগের শেষে এসে যখন শ্রীকৃষ্ণের আর কোনো অস্তিত্ব পর্যন্ত নেই, সেই সময় গিয়ে এই গীতাকে যোগ করা হয়। তো এবার আমরা যদি মহাভারতের উদ্যোগ পর্ব দেখি তাহলে দেখব সেখানে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন তখন তিনি বলছেন যে শ্রীকৃষ্ণের রোমকূপ থেকে হাজার হাজার শিবের জন্ম হচ্ছে। আবার একই সঙ্গে আমরা যদি মহাভারতের সৌপ্তিক পর্ব দেখি সেখানে দেখব মহাকাল বা শিব অশ্বত্থামাকে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, তখন তিনি বলছেন তাঁর রোমকূপ থেকে হাজার হাজার শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে। অর্থাৎ এই যে কনফ্লিক্ট, শৈব এবং বৈষ্ণব কমিউনিটির কনফ্লিক্ট, এটা হচ্ছে ভারতবর্ষের বহুত্ববাদ, আর এটাই হচ্ছে ভারতবর্ষের আসল ফ্যাব্রিকেশন। আমরা নারী শক্তির পুজো করি, আমরা নগ্ন কালীকে মা বলে ডাকি, আমরা মা সরস্বতীর মন্ত্র পড়ি কুচো যুগ শোভিত মুক্তা হারে বলে, আমরা শক্তিরূপিণী দেবী দুর্গার 10 হাতে 10 অস্ত্র দেখি এবং সেই 10 অস্ত্র দর্শন পুরুষ ওনার হাতে তুলে দেন। অর্থাৎ ভারতবর্ষ একদিকে নারী শক্তির আধার, অন্যদিকে এই যে শঙ্করাচার্য প্রবর্তিত ব্রাহ্মণ্যবাদ বা মায়াবাদ সেটা যেমন একদিকে প্রতিষ্ঠিত, তেমন একই সঙ্গে কিন্তু শ্রী চৈতন্য এই মায়াবাদকে অস্বীকার করছেন, এটাও সমানভাবে প্রতিষ্ঠিত। আবার এই ভারতবর্ষে শৈব বৈষ্ণব কনফ্লিক্ট, এটাও সমানভাবে প্রতিষ্ঠিত। অর্থাৎ গোটা ভারতবর্ষকে শুধুমাত্র মনুবাদের আওতায় এনে, গোটা ভারতবর্ষকে শুধুমাত্র জয় শ্রীরামের আওতায় এনে, আর মহিলাদের শূদ্র পাপজনী শুধুমাত্র পুরুষের অধীনে থাকার বস্তু বলে যদি চালিয়ে দেবে বলে মনে করে এই বিজেপি, তাতে আগের 22টা রাজ্যে কি হয়েছে না হয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু এই বাংলার মহিলারা যে এটা মানবেন না, এটা ওদেরকে খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আর তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে এই বাংলার মাটিতে 34 বছর শাসন করেছে একটা ধর্মনিরপেক্ষ সরকার, যে সরকার নারী স্বাধীনতায় বিশ্বাস করেছে, যে সরকার নারী শিক্ষার প্রসার ঘটিয়েছে, যে সরকার সব থেকে বেশি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছে, যে বাংলার মাটি
মাটি প্রীতিলতা মাতঙ্গিনী হাজরার মাটি, সেই বাংলার মাটিতে দুদিন ক্ষমতায় এসে যদি এখন চাড্ডিনীরা এ বাংলার মহিলারা কখন কোথায় যাবে, কখন কি খাবে, কখন কি পোশাক পরবে সেটাকে নির্ধারণ করার, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, তাহলে এই বাংলার মহিলারা তার জবাব দেবেন।